নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য ভূত আছে। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, ভূত আছে। আমি তখন বামুনগাছির চটকলে কাজ করতাম, আর ওখানেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। সন্ধ্যের পর আমার ঘরে চায়ের আসর বসত। জোনাচারে আমরা সন্ধেটা আড্ডা দিয়ে কাটাতাম। ঘোষালপাড়ার মধু ঘোষাল, পাশের গ্রামের নিবারণ চক্রবর্তী আর হারাধন মুখুজ্জে আর আমি, এই চারজনেই প্রতিদিন সন্ধ্যাবেলায় আড্ডার আসর জমাতাম। এই আড্ডার আলোচনায় কোনো কিছুই বাদ যেত না। সিনেমা থেকে রাজনীতি, খেলাধুলো, পুরনো দিনের কথা, এমনকি ভূত। আমাদের চারজনের মধ্যে মধুদা মানে মধু ঘোষাল বয়সে অনেকটাই বড়। বাদবাকি আমরা তিনজন এই 1-2 বছরের হেরফের হবে। আর মধুদা সবার থেকে বড় বলে সবসময় ওনার মধ্যে একটা সব জানতা ভাব কাজ করত। আর আমরাও জানতাম মধুদা মাঝে মধ্যে সুযোগ পেলেই একটু আধটু গুল মারে। আর এইদিকে হারাধন মুখুজ্জেও ঠিক তেমনই। মধু ঘোষাল যদি পূবের দিকে যায় তো হারাধন পশ্চিমে। তাই সব বিষয়ে দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি লেগেই থাকতো। মধুদার গুলমারা শুনে আমরা কিছু না বললেও হারাধন ছাড়ার পাত্র নয়। আর আমরাও একটু করে হয় হারাধন না হলে মধুদাকে উস্কে দিতাম আর ব্যাপারটার মজা নিতাম। এই তো সেদিনকার কথা। কি নিয়ে কথা হতে হতে মাছের প্রসঙ্গ এসে পড়ল, আর ধুম করে মধুদাও একটা কথা বলে বসল। জানো নিবারণ, মাছ যদি দেখতে হয় তো তা এককালে আমার মামাদের পুকুরে ছিল। এখনকার 10-15 সের তার কাছে নস্যি। সে একটা কাতলা মাছ 1 মানুষ সমান লম্বা আর ইয়া মোটা। একা একটা মানুষ আঁকুড়ে ধরতে পারবে না। আর মজার কথা কি জানো, মাছগুলো এমন মানুষের গা ঘেঁষা ছিল যে তাদের কানকোর পাগ না ধরে যদি তুমি ঘাড়ে চেপে বসো তাহলে তোমায় গোটা পুকুর ঘুরিয়ে আনতে পারত। ব্যাস, এবার মধু ঘোষাল যায় কোথায়? নিবারণ তো ঠাট্টা সুরে বলেই বসল, তুমি তুমি সরিছিলে, ওই মাছের পিঠে তুমি সরিছিলে। মধুদা কিছু বলার আগেই হারাধন বলে উঠল, হ্যাঁ আমি দেখেছি তো, ওই মাছে করেই মধুদার মামা দাদু বিকেল বেলায় গঙ্গার বুকে হাওয়া খেয়ে বেড়াতো। মধুদা এবার রেগে গিয়ে বলল, দেখ হারা, যা জানিস না তা নিয়ে একদম পাকামি মারবি না। এবার নিবারণ মাঝখান থেকে ধাঁ করে বলে বসল, আরে আরে সরছো কেন মধুদা? মানে তুমি ঠিক দেখিছিলে ওইটা কাতলা মাছই ছিল। আমাকে মাছ চেনাতে আসিস না নিবারণ। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। যত আমি সবাইকে চুপ করানোর চেষ্টা করি, হারাধন আবার মাঝখান থেকে ফোড়ন কাটল, না না মধুদা ঠিক দেখেনি, ওটা কাতলা মাছ ছিল না। মধুদার মামা জলের নিচে একটা হাতি পুষেছিল, আর ওই পুকুরেই তো প্রথম জলহস্তির দেখা মিলেছিল। দেখে আসবি কলকাতার চিড়িয়াখানায়, ওই জলহস্তিটা এখনো রাখা আছে। আর মাঝে মাঝে মধুরে মধুরে বলে ডাকে। ব্যাস, সেদিন একেবারে হাতাহাতি হবার উপক্রম। কোনো ক্রমে সামলেছিলাম সেদিন। এরকম প্রায় দিনই চলত, কিছু না কিছু নিয়ে। তবে কখনো ভাবিনি এই ঠাট্টা একদিন এই রকম পর্যায়ে পৌঁছে যাবে।
সেদিনও আমার বাড়িতে আড্ডার আসর বসেছিল। হঠাৎ আলোচনা হতে হতে ভূতের কথা এসে পড়ল। ব্যাস, মধুদার গুল মারাও শুরু হয়ে গেল। তবে আমার ভূতের গল্প শুনতে বেশ ভালো লাগতো, সে যতই গ্যাঁজাখড়ি হোক না কেন। সবে মধুদা তার মেজো মামার সাথে ঘটে যাওয়া একটা ভূতের গল্প বলতে শুরু করেছে, অমনি হারাধন বলে উঠল, দেখো মধুদা, তোমার মামার বাড়ির গুল মারাটা একটু বন্ধ করো দেখি। আজকাল তোমার ঢব মারার বহরটা কমেই বেড়ে চলেছে। সব কিছুর একটা সীমা থাকে বলে দিচ্ছি। এই সেদিন তুমি বললে মাছের পিঠে চড়ে তুমি গোটা পুকুর ঘুরেছ, আজ আবার এই ঢপের ভূতের গল্প। রাগে মধুদার চোখ মুখ লাল হয়ে উঠল। আমি মধুদার চোখের দিকে তাকাতেই বুঝলাম কথাগুলো তার আত্মসম্মানে লেগেছে। বুঝলাম একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললাম, এই তুমি থামো তো, বলতে দাও না মধুদাকে, আগে বলুক না। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেল না। মধু ঘোষাল রাগে গসগস করতে করতে দাঁতে দাঁত চিপে বলল, দেখ হারা, বেশি বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। যেদিন ওনাদের খপ্পরে পড়বি সেদিন বুঝবি। হারাধন রাগে বলল, যাও যাও, আগে ভূত দেখাও দেখি, তারপর ভাববো তোমার ভূতের কত জোর। এটা শুনে মধুদা আসর থেকে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি চলে গেল। সত্যি সেদিন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। হারাধনকে আমি বলেও ছিলাম, এমন করে ভাই নাই বলতে পারতে, সে যদি বলে খুশি হয় তো হোক না। হারাধন মুখে বলেছিল, ঠিক করেছি, যেমন লোক তেমন হওয়াই ভালো। কিন্তু হারাধনের চোখ দুটো তা বলেনি। বুঝেছিলাম সেও মনে মনে ভাবছে না বললেই ভালো হতো। কিন্তু বুঝতে পারিনি এই ঠাট্টার মাসুল আমাদেরকে এইভাবে দিতে হবে। তারপর দুদিন কেটে গেল। মধুদা আড্ডার আসরে আর আসেনি। আমরা তিনজনে মিলেই বসি, কিন্তু আড্ডা আর জমে না। এর আগেও মধুদা এই রকম কতবার করেছে। তারপর নিজেই এসে বলতো, ওহে বুঝলে ভায়া, এই দুদিন আসতে পারিনি তো, যেন আমার দম আটকে যাচ্ছিল। কত যে গল্প জমা আছে কি আর বলবো ভায়া। সত্যি মধুদা না এলে বুঝতেই পারতাম না। মধু ঘোষালের মতো মানুষরা না থাকলে আড্ডা কিছুতেই জমে না। সত্যি তো, গল্প বলার লোক না থাকলে কি আর আড্ডা হয়, সে গ্যাঁজাখড়ি হোক আর ঢপই হোক। তাই সেদিন সন্ধেবেলা কাজ থেকে ফেরার পথে ভাবতে ভাবতেই আসছিলাম, আজ যদি মধুদা না যায় তাহলে ঘর থেকে টানতে টানতে নিয়ে যাব। সন্ধে তখন পুরোপুরি নামেনি। নীলচে গাঢ় সন্ধেরা সবে সবে কালো রহস্যের জাল বুনতে শুরু করেছে। আমিও মনে মনে মধুদাকে নিয়ে ভাবনার জাল বিস্তারে ব্যস্ত। খালি কেবল মনে হচ্ছিল, এই যে মধুদা দুদিন আসেনি, সত্যিই তো মধুদা আসেনি বলেই তো বুঝতে পারছি মধুদার মতো লোক ছাড়া আড্ডার আসর কতখানি ফ্যাকাশে, কতটা পানসে, ঠিক নুন ছাড়া তরকারির মতো। আজ মধুদার বাড়িতে যাবই যাব, দরকার পড়লে পায়ে হাতে ধরে নিয়ে আসব। ভাবতে ভাবতে বড় রাস্তা ছেড়ে বাঁহাতি যে কাঁচা রাস্তাটা ঘোষালপাড়ার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরলাম। আমি রোজ ও পথেই যাই। রাস্তাটা সন্ধ্যের দিকে একটু নিরিবিলি থাকে, আর রাস্তার দুধারে বড় বড় প্রাচীন বটপাকুড়ের জঙ্গল। হঠাৎ কিছুটা এগোবার পরেই বাঁকের মুখে মধুদার সঙ্গে দেখা। দেখলাম হাতে একটা মাছ ধরার ছিপ নিয়ে দাঁড়িয়ে আছে। যদিও অন্ধকারের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবুও সন্ধ্যের নীলচে আলোয় আমার চিনতে একটুও অসুবিধা হলো না। মধুদাকে দেখতে পেয়েই আমি বললাম, কি গো মধুদা, এমন সময় এখানে কি করছো? মধু ঘোষাল একটু ব্যস্তভাবে উত্তর দিল,
এই যে ভায়া, একটু মৎস্য শিকারে বেরিয়েছিলাম। এই যে ছিপ দেখতে পাচ্ছ না, আর তোমার সাথেই দেখা করব বলে এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম, তা এখানে কেন? তুমি আমার বাড়িতে চলো। আর দুদিন তুমি আমার বাড়ি যাওনি কেন? মধু ঘোষাল একটু গম্ভীর হয়ে আমার কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, এই দুদিন ভূতের খোঁজ করছিলাম। ওই হাড় বজ্জাত হাড়াটাকে আমি ভূত না দেখিয়েছি তো আমার নামও মধু ঘোষাল নয়। আমি একটু ব্যস্ত হয়ে বললাম, তুমি কি পাগল হলে নাকি গো মধুদা? মধু ঘোষাল আমার কথা শেষ করতে না দিয়েই বলল, না 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 ভায়া, পাগল আমি নই। ভূত যে আছে সেটা আমি সবার কাছে প্রমাণ করেই ছাড়ব, তারপর সবাই মজা টের পাবে। আমি বুঝলাম মধুদা আবার কিছু একটা ঘটাতে চলেছে। হারাধনকে হয়তো ভয় দেখানোর ফোন দিয়ে এঁটেছে মধু ঘোষাল। আমি এবার ঠাট্টা সুরে ফিসফিস করে বললাম, তা ভূত পেলে? মধু ঘোষাল নিচু গলায় বলল, তা আবার বলছো? দুদিন ধরে অনেক জায়গায় খুঁজেছি, মাঠে ঘাটে শ্মশানে, কিন্তু বুঝতে পারিনি এত কাছে আর এত সহজে একটা জলজ্যান্ত ভূতের দেখা পেয়ে যাব। কথায় আছে, বুদ্ধি থাকলে নাকি বুড়োরও বিয়ে হয়, আর এ তো সামান্য ভূত। তা কোথায় পেলে ভূত? আমি মধু ঘোষালকে জিজ্ঞাসা করলাম। মধুদা একরাশ উৎসাহ বুকের মাঝে জমা করে উত্তর দিল, ওই যে বনের ধারে যে পুরনো বামন দিঘিটা আছে না, ওর উত্তর পাড়ে যে বিশাল গাব গাছটা, ওটাতেই দেখলাম। আমি তো ওখানেই ছিপ ফেলতে গিয়েছিলাম। তারপর সূর্যি মামা দিঘির কালো জলে ডুব দিতেই দেখি সে এক কাণ্ড। তাই তোমাকে দেখাবো বলে দাঁড়িয়ে আছি। হাড়াটাকে তো আর এই মুহূর্তে পেলাম না, তাই তোমাকেই দেখিয়ে রাখি, তুমি সাক্ষী দেবেক্ষণ। তবে হাড়াকে আমি মজা দেখিয়েই ছাড়ব। আমি মনে মনে ভাবলাম, এ আবার নিঘাত গুল দিচ্ছে। সন্ধেবেলায় গাব গাছে হনুমান টনুমান দেখেছে, তাকেই ভূত বলে চালাবার চেষ্টা করছে। কিন্তু মুখে কিছুই বলতে পারলাম না। একেই সেদিন ওরকম হয়েছে। দুদিন ধরে বেচারি রাগ করে আছে, তাই অগত্যা আমি তার পিছন পিছন জঙ্গলের ভিতরে ভূত দেখতে চললাম। বামন দিঘিটা আমি চিনতাম। ওটা এককালে এই পুরো গ্রামটার একমাত্র জলের উৎস ছিল। দিন দিন সভ্যতার হাত ধরে ওটা একেবারে অকেজো হয়ে বনবাদারে ঢাকা পড়েছে, তাই ওখানে মানুষের চলাচল খুব একটা নেই। তবে মাঝে মধ্যে দু একজন লোক ছিপটিপ ফেলতে যায়। বড় বড় মানকচুর ঝাড়, চিরতার ঝোপ আর বেতকাঁটার বন টপকে আমরা গিয়ে পৌঁছালাম বামন দিঘির ধারে। আর ওখান থেকেই 50 দূরে সেই প্রকাণ্ড গাব গাছটা নীলচে অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, কই গো মধুদা, ভূত কই? মধুদা আঙুল তুলে সেই গাব গাছটার নিচের দিকের একটা মোটা ডালের দিকে ইশারা করল। আমি অন্ধকারে ভালো বুঝতে পারলাম না, তবে দেখলাম সত্যি কালো লম্বা মতো কিছু একটা ঝুলে আছে। তবে সেটা আর যাই হোক, হনুমান নয়। আমি ব্যাগ থেকে 5 সেলের টর্চটা বার করে সেদিকে ফেলতেই আমার সিট দাঁড়াবে একটা বরফের ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম একটা মানুষের দেহ গাব গাছ থেকে ঝুলে আছে,
আর আমার টর্চের আলোটা তার পায়ের উপরে পড়েছে। আমার অজান্তেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এটা কে গো মধুদা? টর্চটা মুখের দিকে মার, ঠিক চিনতে পারবি। আমার মনে মনে এই ভয়টাও হতে লাগলো যে রাগের মাথায় মধুদা হারাধনকে কিছু করে দেয়নি তো। আমি টর্চটা সেই ঝুলন্ত দেহটার মুখের দিকে ফেলতেই পাথর হয়ে গেলাম। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। দেখতে পেলাম গলায় দড়ি দিয়ে ঝুলে আছে সেই মৃতদেহটা। চোখ দুটো কোঠর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে, জিভটাও বেরিয়ে পড়েছে। আর সেটা অন্য কারো লাশ নয়, সেটা হলো মধু ঘোষালের দেহ। আমি শুধু শেষে এইটুকুই শুনতে পেয়েছিলাম, কি প্রমাণ হলো তো ভূত আছে? তারপর আমার যখন চোখ খুলল তখন সকাল হয়ে গেছে। আমি আমার বিছানায়, পাশে নিবারণ আর হারাধন বসে আছে। আমি চোখ খুলে উঠে বসতেই হারাধন আমায় বলল, কাল রাতে ওই জঙ্গলের মধ্যে কি করতে গিয়েছিলে বলো দেখি? আর ঠিক কি হয়েছিল যে তুমি অজ্ঞান হয়ে গেলে? আমি কিছু বলার আগেই নিবারণ বলল, ভাগ্যিস মধুদা ছিল। আমি অবাক হয়ে বললাম, কে? আরে মধুদা, কাল আড্ডা দিতে এসে দেখি তুমি তখনও ফেরোনি। মধুদা এসেই তো খবর দিল। হারাধন ব্যস্তভাবে বলল। আমি এবার একটু মরিয়াভাবে বললাম, কে? মধুদা? মানে আমাদের মধু ঘোষাল? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মধুদা এখন কোথায়? আমি বললাম। হারাধন বলল, জানি না, ওর বড় ছেলে এসে খবর দিল কাল সন্ধ্যের পর থেকে মধুদা নাকি আর ঘরে ফেরেনি। কোথায় যে গেল কে জানে, ওকে এখনো পাওয়া যাচ্ছে না। আমি আমার বুকের সব শক্তি জিভে এনে বললাম, আমি জানি মধুদা কোথায়। তারপর আমরা সবাই সেই বামন দিঘির ধারে গিয়ে পৌঁছালাম। তখনও মধু ঘোষালের দেহটা গাব গাছ থেকে ঝুলেছিল। তারপর ওদের সব ঘটনা বললাম কাল সন্ধেবেলার। শুনেই হারাধন একেবারে পাথর হয়ে গেল। হয়তো হারাধন সারা জীবন নিজেকে মধু ঘোষালের অপরাধী মনে করবে। তবে তোমাদের একটা কথা বলতে পারি, ঠাট্টা তামাশা ভালো, তবে কাউকে আঘাত দিয়ে নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূত আছে।